নমস্কার বন্ধুরা, গল্পের ঝুলি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের গল্প পাঠে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের পরবর্তী অধ্যায়। আমার গল্প পড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। লোকটা বলল, কাছে এসো, তুমি আমার যথেষ্ট উপকার করেছ। আমার নিজের ছেলে থাকলে এর বেশি করতে পারতো না। তবে একটা কথা বলি, আমি বাঁচব না। আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে। আমি তোমার উপকার করে যেতে চাই। তুমি কি ইন্ডিয়ান? এখানে কত মাইনে পাও? এই সামান্য মাইনের জন্য দেশ ছেড়ে এত দূরে এসে আছো? তখন তোমার সাহস আছে, কষ্ট সহ্য করবার শক্তি আছে। আমার কথা মন দিয়ে শোনো, কিন্তু প্রতিজ্ঞা করো আজ তোমাকে যেসব কথা বলবো আমার মৃত্যুর পূর্বে তা তুমি কারো কাছে প্রকাশ করবে না। শঙ্কর সেই আশ্বাসটা দিল। তারপর সে অদ্ভুত রাত্রি ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে এমন এক আশ্চর্য অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনে গেল যা সাধারণত উপন্যাসেই পড়া যায়। ডিয়েগো আলভারেজের কথা। ইয়াং ম্যান, তোমার বয়স কত হবে? 22? তুমি যখন মায়ের কোলে শিশু। আজ 22 বছর আগের কথা, 1888 থেকে 89 সালের দিকে আমি কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনির সন্ধান করে বেড়াচ্ছিলাম। তখন বয়স ছিল কম। দুনিয়ার কোনো বিপদই বিপদ বলে গ্রাহ্য করতাম না। বুলাওয়েও শহর থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম, সঙ্গে কেবল 2টি গাধা। জিনিসপত্র বইবার জন্য জামবেজি নদী পার হয়ে চলেছি। পথ ও দেশ সম্পূর্ণ অজ্ঞাত, শুধু ছোটোখাটো পাহাড়, ঘাস, মাঝে মাঝে কাফিরদের বস্তি। ক্রমে যেন মানুষের বাস কমে গেল। এমন এক জায়গায় এসে উপস্থিত হলাম যেখানে এর আগে কখনো কোনো ইউরোপিয়ান আসেনি। যেখানেই নদী বা খাল দেখি কিংবা পাহাড় দেখি, সকলের আগে সোনার স্তরের সন্ধান করি। লোকে কত কি পেয়ে বড় মানুষ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকায়, এ সম্বন্ধে বাল্যকাল থেকে কত কাহিনী শুনে এসেছিল। সেই সব গল্পের মোহই আমাকে আফ্রিকায় নিয়ে এসেছিল। কিন্তু বৃথায় 2 বছর ধরে নানা স্থান ঘুরে বেড়ালুম। কত অসহ্য কষ্ট সহ্য করলুম এই 2 বছরে। একবার তো সন্ধান পেয়েও হারালুম। সেদিন একটা হরিণ শিকার করেছি সকালের দিকে। তাঁবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লুম দুপুরবেলা, কারণ দুপুরের রোদে পথ চলা সেসব জায়গায় একরকম অসম্ভব। 115 ডিগ্রি থেকে 130 ডিগ্রি পর্যন্ত উত্তাপ হয় গ্রীষ্মকালে। বিশ্রামের পরে বন্দুক পরিষ্কার করতে গিয়ে দেখি বন্দুকের নলের মাছিটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। মাছি না থাকলে রাইফেলের তাক ঠিক হয় না। কত এদিক ওদিক খুঁজেও মাছিটা পাওয়া গেল না। কাছে একটা পাথরের ঢিবি, তার গায়ে সাদা সাদা কি একটা কঠিন পদার্থ চোখে পড়ল। ঢিবিটার গায়ে সে জিনিসটা নানা স্থানে আছে। বেছে বেছে তারও একটা দানা সংগ্রহ করে ঘষে মেজে নিয়ে আপাতত সেটাকেই মাছি করে রাইফেলের নলের আগায় বসিয়ে দিলুম। তারপর বৈকালে সেখান থেকে আবার উত্তরমুখে রওনা হয়েছি। কোথায় তাঁবু ফেলেছিলাম সে কথা ক্রমেই ভুলে গিয়েছি। দিন 15 পরে একজন ইংরেজের সঙ্গে সাক্ষাৎ হলো। সেও আমার মতো সোনা খুঁজে বেড়াচ্ছে। তার সঙ্গে 2 জন মাটাবেল কুলি ছিল। পরস্পরকে পেয়ে আমরা খুশি হলাম। তার নাম জিম কার্টার। আমারই মতো ভবঘুরে, তবে তার বয়স আমার চেয়ে বেশি। জিম একদিন আমার বন্দুকটা নিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ কি দেখে আশ্চর্য হয়ে গেল। আমায় বলল, তোমার বন্দুকের মাছি এরকম কেন? তারপর আমার গল্প শুনে সে উত্তেজিত হয়ে উঠল। বলল, তুমি বুঝতে পারোনি, এই জিনিসটা খাঁটি রূপো, খনিজ রূপো। এ যেখানে পাওয়া যায় সাধারণত সেখানে রূপোর খনি থাকে। আমার আন্দাজ হচ্ছে 1 টন পাথর থেকে সেখানে অন্তত 9000 আউন্স রূপো পাওয়া যাবে।
সে জায়গাতে এখনই চলো, আমরা যাই। এবার আমরা লাখপতি হয়ে যাব। তারপর কাটারকে সঙ্গে নিয়ে আমি যে পথে এসেছিলাম সেই পথে আবার এলাম। কিন্তু 4 মাস ধরে কত চেষ্টা করে, কত অসহ্য কষ্ট পেয়ে, কতবার দিকদিশাহীন মরুভূমির মধ্যে পথ হারিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও কিছুতেই আমি সে স্থান নির্ণয় করতে পারলাম না। যখন সেখান থেকে তাঁবু উঠিয়ে দিয়েছিলাম, অত লক্ষ্য করিনি জায়গাটা। আফ্রিকার ভেল্ডে কোনো চিহ্ন বড় একটা থাকে না, যার সাহায্যে পুরনো জায়গা খুঁজে বের করা যায়। সবই যেন একরকম। অনেকবার হয়রান হয়ে শেষে আমরা রূপোর খনির আশা ত্যাগ করে গুয়াই নদীর দিকে চললাম। জিম কার্টার আমাকে আর ছাড়ল না, তার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গেই ছিল। তার সে শোচনীয় মৃত্যুর কথা ভাবলে এখনও আমার কষ্ট হয়। তৃষ্ণার কষ্টই এই ভ্রমণের সময় সব কষ্টের চেয়ে বেশি বলে মনে হয়েছে আমার কাছে। তাই এখন থেকে আমরা নদীপথ ধরে চলব, এই স্থির করা গেল। বনের জন্তু শিকার করে খাই, আর মাঝে মাঝে কাফির বস্তি যদি পাই সেখান থেকে মিষ্টি আলু, মুরগি প্রভৃতি সংগ্রহ করি। একবার অরেঞ্জ নদী পার হয়ে প্রায় 50 মাইল দূরবর্তী একটা কাফির বস্তিতে আশ্রয় নিয়েছি। সেই দিন দুপুরের পরে কাফির বস্তির মোড়লের মেয়ে হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। আমরা দেখতে গেলাম। 5-6 বছরে একটা ছোট্ট উলঙ্গ মেয়ে মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। তার পেটে নাকি ভয়ানক ব্যথা। সবাই কাঁদছে ও দাপাদাপি করছে। মেয়েটার ঘাড়ে নিশ্চয় যেন দানব চেপেছে। ওকে মেরে না ফেলে ছাড়বে না। তাকে ও তার বাপ মাকে জিজ্ঞাসা করে এইটুকু জানা গেল সে বনের ধারে গিয়েছিল। তারপর থেকে তাকে ভূতে পেয়েছে। আমি ওর অবস্থা দেখে বুঝলাম কোনো বনের ফল বেশি পরিমাণে খেয়ে ওর পেট কামড়াচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হলো কোনো বনের ফল সে খেয়েছিল কিনা। সে বলল হ্যাঁ খেয়েছিল। কাঁচা ফল? মেয়েটি বলল ফল নয়, ফলের বীজ। সেই ফলের বীজই খাদ্য। 1 ডোজ হোমিওপ্যাথিক ওষুধে তার ভূত ছেড়ে গেল। আমাদের সঙ্গে ওষুধের বাক্স ছিল। গ্রামে আমাদের খ্যাতি হয়ে গেল খুব। 15 দিন আমরা সে গ্রামের সর্দারের অতিথি হয়ে রইলাম। হরিণ শিকার করি আর রাত্রে কাফিরদের মাংস খেতে নিমন্ত্রণ করি। বিদায় নেবার সময় কাফির সর্দার বলল, তোমরা সাদা পাথর খুব ভালোবাসো তাই না? বেশ খেলবার জিনিস। নেবে সাদা পাথর? দাঁড়াও দেখাচ্ছি। একটু পরে সে একটা ডুমুর ফলের মতো বড় সাদা পাথর আমাদের হাতে এনে দিল। জিমো আমি বিস্ময়ে চমকে উঠলাম। জিনিসটা হীরক, খনি বা খনির ওপরকার উপলাকীর্ণ মৃত্তিকাস্তর থেকে প্রাপ্ত পালিশ না করা হীরকখণ্ড। কাফির সর্দার বলল, এটা তোমরা নিয়ে যাও। ওই যে দূরের বড় পাহাড় দেখছো, ধোয়া ধোয়া, এখান থেকে হেঁটে গেলে একটা চাঁদের মধ্যে ওখানে পৌঁছে যাবে। ওই পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক আছে বলে শুনেছি। আমরা কখনো যাইনি, জায়গা ভালো নয়। ওখানে বনিব বলে উপদেবতা থাকে। অনেক চাঁদ আগের কথা। আমাদের গ্রামের 3 জন সাহসী লোক কারো বারণ না শুনে ওই পাহাড়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। আরেকবার একজন তোমাদের মতো সাদা মানুষ এসেছিল, সেও অনেক চাঁদ আগের কথা। আমরা দেখিনি, আমাদের বাপ ঠাকুর দাদাদের আমলের কথা। সে গিয়েও আর ফিরে আসেনি। কাফির গ্রাম থেকে বার হয়েই পথে আমরা ম্যাপ মিলিয়ে দেখলাম দূরের ধোয়া ধোয়া অস্পষ্ট ব্যাপারটা হচ্ছে বিগটার শভেল্ড পর্বতশ্রেণী। দক্ষিণ আফ্রিকায় সর্বাপেক্ষা বন্য, অজ্ঞাত, বিশাল ও বিপদসংকুল অঞ্চল। কোনো সভ্য মানুষ সে অঞ্চলে পদার্পণ করেনি, 2-1 দুর্ধর্ষ দেশ আবিষ্কারক বা ভৌগোলিক বিশেষজ্ঞ ছাড়া। ওই বিস্তীর্ণ বনপর্বতের অধিকাংশ স্থানই সম্পূর্ণ অজানা। তার কোনো ম্যাপ নেই। তার কোথায় কি আছে কেউ বলতে পারে না। জিম কার্টার ও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল। আমরা দুজনই তখনই স্থির করলাম, ওই অরণ্য ও পর্বতমালা আমাদের ওই আগমন প্রতীক্ষায় তার বিপুল রত্নভাণ্ডার লোকচক্ষুর আড়ালে গোপন করে রেখেছে। আমরা ওখানে যাবই। কাফির গ্রাম থেকে রওনা হবার প্রায় 17 দিন পরে আমরা পর্বতশ্রেণীর পাদদেশের নিবিড় বনে প্রবেশ করলাম। পূর্বেই বলেছি,
দক্ষিণ আফ্রিকার অত্যন্ত দুর্গম প্রদেশে এই পর্বতশ্রেণী অবস্থিত। জঙ্গলের কাছাকাছি কোনো কাফির বস্তি পর্যন্ত আমাদের চোখে পড়ল না। জঙ্গল দেখে মনে হলো কাঠুরিয়ার কুঠার পর্যন্ত এখানে প্রবেশ করেনি। সন্ধ্যার কিছু পূর্বে আমরা জঙ্গলের ধারে এসে পৌঁছলাম। জিম কার্টারের পরামর্শ মতো সেখানেই আমরা রাত্রির বিশ্রামের জন্য তাঁবু খাটালাম। জিম জঙ্গলের কাঠ কুড়িয়ে আগুন জ্বালালো। আমি লাগলাম রান্নার কাজে। সকালের দিকে একজোড়া পাখি মেরেছিলাম। সে পাখি ছাড়িয়ে খাবো রোস্ট করে, এই মতলব ছিল। পাখি ছাড়ানোর কাজে একটু ব্যস্ত আছি। এমন সময় জিম বলল, পাখি রাখো, 2 পেয়ালা কফি করো তো আগে। আগুন জ্বালানোই ছিল। জল গরম করতে দিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি। এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকটে শোনা গেল। জিম বন্দুক নিয়ে বেরুলো। আমি বললাম, অন্ধকার হয়ে আসছে, বেশি দূরে যেও না। তারপর আমি পাখি ছাড়াচ্ছি। কিছু দূরে জঙ্গলের বাইরেই দুবার বন্দুকের আওয়াজ শুনলাম। একটুখানি থেমে আবার আরেকটা আওয়াজ, তারপরেই সব চুপ। মিনিট 10 কেটে গেল। জিম আসে না দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ আসছিল সেদিকে একটু যেতেই দেখি জিম আসছে। পেছনে কি একটা ভারী মতন টেনে আনছে। আমায় দেখে বলল, ভারী চমৎকার ছালখানা, জঙ্গলের ধারে ফেলে রাখলে হায়নাতে সাবার করে দেবে। তাঁবুর কাছে টেনে নিয়ে যায়, চলো। দুজনে টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে আসলাম। তারপর ক্রমে রাত হলো। খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লুম। অনেক রাত্রে সিংহের গর্জনে ঘুম ভেঙে গেল। তাঁবু থেকে অল্প দূরেই সিংহ ডাকছে। অন্ধকারে বোঝা গেল না ঠিক কত দূরে। আমি রাইফেল নিয়ে বিছানায় উঠে বসলাম। জিম শুধু একবার বলল, সন্ধেবেলার সে সিংহটারই চুরি। বলেই সে নির্বিকারভাবে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি তাঁবুর বাইরে এসে দেখি আগুন নিভে গেছে। পাশে কাঠকুঠো ছিল, তাই দিয়ে আবার জোর আগুন জ্বালালাম। তারপরে আবার এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। কিছু দূর গিয়ে জন কয়েক কাফিরের সঙ্গে দেখা হলো। তারা হরিণ শিকার করতে এসেছে। আমরা তাদের তামাকের লোভ দেখিয়ে কুলীয় পথ প্রদর্শক হিসেবে সঙ্গে নিতে চাইলাম। তোমরা জানো না তাই এ কথা বলছো। এ জঙ্গলে মানুষ আসে না। যদি বাঁচতে চাও তো ফিরে যাও। ওই পাহাড়ের শ্রেণী অপেক্ষাকৃত নিচু। ওটা পার হয়ে মধ্যে খানিকটা সমতল জায়গা আছে। ঘন বনে ঘেরা, তার ওদিকে আবার এর চেয়েও উঁচু পর্বতশ্রেণী। ওই বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক। ওখানে বুনিপ থাকে। বুনিপের হাতে পড়লে আর ফিরে আসতে হবে না। ওখানে কেউ যায় না। আমরা তামাকের লোভে ওখানে মরতে যাব? ভালো চাও তো তোমরাও যেও না। আমরা জিজ্ঞাসা করলাম, বুনিপ কি? তারা জানে না। তবে তারা স্পষ্ট বুঝিয়ে দিল, বুনিপ কি না জানলেও সে কি অনিষ্ট করতে পারে সেটা তারা খুব ভালো করেই জানে। ভয় আমাদের ধাতে ছিল না। জিম কার্টারের তো একেবারেই না। সে আরও বিশেষ করে জেদ ধরে বসল। এই বুনিপের রহস্য তাকে ভেদ করতেই হবে, হীরা পাই বা না পাই। মৃত্যু যে তাকে অলক্ষিতে টানছে তখনও যদি বুঝতে পারতাম। বৃদ্ধ এই পর্যন্ত বলে একটু হাঁপিয়ে পড়ল। শঙ্করের মনে তখন অত্যন্ত কৌতূহল রয়েছে। এই ধরনের কথা সে কখনো আর শোনেনি। মুমূর্ষ ডিয়েগো আলভারেজের জীর্ণ পরিচ্ছদ ও শিরাবহুল হাতের দিকে চেয়ে, তার পাকা ভুরুর জোড়াব নিচেকার ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ দুটোর দিকে চেয়ে শঙ্করের মন শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠল। সত্যিকার মানুষ বটে একজন। আলভারেজ বলল, আর 1 গ্লাস জল। জল পান করে বৃদ্ধ আবার বলতে শুরু করলো, হ্যাঁ তারপরে শোনো। ঘোর বনের মধ্যে আমরা প্রবেশ করলাম। কত বড় বড় গাছ, বড় বড় ফার্ন, কত বিচিত্র বর্ণের অর্কিড। স্থানে স্থানে সে বন নিবিড় ও দুষ্প্রবেশ্য। বড় বড় গাছের নিচেকার জঙ্গল এতটাই ঘন, বর্ষির মতো কাটা গাছের গায়ে। পাতায় পাতায় এমন জরাজীর্ণ যে সূর্যের আলো কোনো জন্মে এই জঙ্গলে প্রবেশ করতে পারে কিনা সন্দেহ। আকাশও দেখা যায় না। অত্যন্ত বেবুনের উৎপাত জঙ্গলের সর্বত্র। বড় গাছের ডালে দলে দলে শিশু, বালক, বৃদ্ধ, যুব নানা রকমের বেবুন বসে আছে।
অনেক সময় দেখলাম মানুষের আগমন তারা গ্রাহ্য করে না, দাঁত খিচিয়ে ভয় দেখায়। দু একটা বড় সর্দার বেবুন সত্যি হিংস্র প্রকৃতির। হাতে বন্দুক না থাকলে তারা অনায়াসেই আমাদের আক্রমণ করত। জিম কার্টার বলল, অন্তত আমাদের খাদ্যের অভাব হবে না এ জঙ্গলে। 7-8 দিন সেই নিবিড় জঙ্গলে কাটল। জিম কার্টার ঠিকই বলেছিল, প্রতিদিন একটা করে বেবুন আমাদের খাদ্য যোগান দিতে দেহপাত করত। উঁচু পাহাড়টা থেকে জঙ্গলের নানা স্থানে ছোট বড় ঝর্ণা নেমে এসেছে, সুতরাং জলেরও অভাব ঘটল না। একবার কিন্তু এতে বিপদও ঘটেছিল। একটা ঝর্ণার ধারে দুপুরবেলা এসে আগুন জ্বেলে বেবুনির দাপনা ঝলসাবার ব্যবস্থা করছি। জিম গিয়ে তৃষ্ণার ঝোঁকে ঝর্ণার জল পান করছিল। তার একটু পরেই তার ক্রমাগত বমি হতে শুরু করলো, পেটে ভয়ানক ব্যথা। আমি একটা বিজ্ঞান জানতাম। আমার সন্দেহ হওয়াতে ঝর্ণার জল পরীক্ষা করে দেখি জলে খনিজ আর্সেনিক মেশানো আছে। উপরে পাহাড়ের আর্সেনিকের স্তর ধুয়ে ঝর্ণা নেমে আসছে নিশ্চয়ই। হোমিওপ্যাথিক বাক্স থেকে প্রতিষেধক ওষুধ দিতে সন্ধ্যার দিকে জিম সুস্থ হয়ে উঠল। বনের মধ্যে ঢুকে কেবল একটা বেবুন ও মাঝে মাঝে দু একটা বিষধর সাপ ছাড়া অন্য কোনো বনজন্তুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি। পাখির কথা আর প্রজাপতির কথা অবশ্য বাদ দিলাম, কারণ এইসব ট্রপিক্যাল জঙ্গল ছাড়া এত বিচিত্র বর্ণের ও শ্রেণীর পাখি ও প্রজাপতি আর কোথাও দেখতে পাওয়া যাবে না। বিশেষ করে বন্যজন্তু বলতে যা বোঝায় তারা এ পর্যায়ে পড়ে না। প্রথমেই পর্বতশ্রেণীর একটা শাখা পর্বত আমাদের সামনে পড়ল। সেটা মূল ও প্রধান পর্বতের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত বটে, কিন্তু অপেক্ষাকৃত নিচু। সেটা পার হয়ে আমরা একটা বিস্তীর্ণ বনময় উপত্যকায় নেমে তাঁবু ফেললাম। একটা ক্ষুদ্র নদী উপত্যকার মধ্য দিয়ে বয়ে গেছে। নদী দেখে আমারও জিমের আনন্দ হলো। এইসব নদীর তীর থেকেই অনেক সময় খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া যায়। নদীর নানা দিক আমরা বালি পরীক্ষা করে বেড়াই, কিছুই কোথাও পাওয়া যায় না। সোনার একটা রেণু পর্যন্ত নেই নদীর বালিতে। আমরা ক্রমশ হতাশ হয়ে পড়লাম। তখন প্রায় 20-22 দিন কেটে গিয়েছে। সন্ধ্যার সময় কফি খেতে খেতে জিম বলল, দেখো, আমার মন বলছে এখানে আমরা সোনার সন্ধান পাবো। এখানে আমরা আর কিছুদিন থাকি। আরও কয়দিন কাটল। বেবুনের মাংস অসহ্য এবং অত্যন্ত অরুচিকর হয়ে উঠেছে। জিমের মতো লোকও হতাশ হয়ে পড়ল। আমি বললাম, আর কেন জিম, চলো ফিরি এবার। কাফির গ্রামে আমাদের ঠকিয়েছে, এখানে কিছু নেই। জিম বলল, এই পর্বতশ্রেণীর নানা শাখা আছে, সবগুলো না দেখে যাব না। একদিন পাহাড়ি নদীটার খাতের ধারে বসে বালি চালতে চালতে পাহাড়ের নুড়ির রাশির মধ্যে অর্ধপ্রথিত একখানা হলদে রঙের ছোট পাথর আমি ও জিম একসঙ্গে দেখতে পেলাম। দুজনেই তাড়াতাড়ি সেটা খুঁড়ে ফেললাম। আমাদের মুখ আনন্দে ও বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। জিম বলল, ডিয়েগো, পরিশ্রম এতদিনে সার্থক হলো, চিনেছ তো? আমিও বুঝেছিলাম। বললাম, হ্যাঁ, কিন্তু এটা নদীর স্রোতে ভেসে এসেছে, খনির অস্তিত্ব নেই এখানে। পাথরখানা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত হলদে রঙের হীরকের জাত। অবশ্য খুব আনন্দের কোনো কারণ ছিল না, কারণ এতে মাত্র একটাই প্রমাণ হয় যে এই বিশাল পর্বতশ্রেণীর কোনো অজ্ঞাত দুর্গম অঞ্চলে হলদে হীরকের খনি আছে। নদীর স্রোতে ভেসে এসেছে তা থেকে একটা স্তরের একটা টুকরো। সে মূল খনি খুঁজে বার করা অমানসিক পরিশ্রম, ধৈর্য ও সাহস সাপেক্ষ। সে পরিশ্রম, সাহস ও ধৈর্যের অভাব আমাদের ঘটত না, কিন্তু যে দৈত্য ওই রহস্যময় বনপর্বতের অমূল্য হীরকখনির প্রহরী, সে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাদের বাধা দিল। একদিন আমরা বনের মধ্যে একটা পরিষ্কার জায়গায় বসে সন্ধ্যার দিকে বিশ্রাম করছি। আমাদের সামনে পরিষ্কার জায়গাতে একটা তালগাছের তলায় গুড়িটা ঘিরে খুব ঘন ঘন ঝোপ। হঠাৎ আমরা দেখলাম কিসে যেন অত বড় তালগাছটা এমন নাড়া দিচ্ছে যে তার উপরকার শুকনো ডালপালাগুলো খড়খড় করে নড়ে উঠছে। যেমন পাতা নড়ছে, গাছটাও সেই সঙ্গে নড়ছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। বাতাস নেই কোনো দিকে, অথচ তালগাছটা নড়ছে কেন?
আমাদের মনে হলো কে যেন তালগাছের গুড়িটা ধরে ঝাঁকি দিচ্ছে। জিম তখনই ব্যাপারটা কি দেখতে গুড়ির তলায় সেই জঙ্গলটার মধ্যে ঢুকলো। সে ওর মধ্যে ঢুকবার অল্পক্ষণ পরেই আমি একটা আর্তনাদ শুনতে পেয়ে রাইফেল নিয়ে ছুটে গেলুম। ঝোপের মধ্যে ঢুকে দেখি জিম রক্তাক্ত দেহে বনের মধ্যে পড়ে আছে। কোনো ভীষণ বলবান জন্তুতে তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে চিরে ফেলে রেখেছে, যেমন পুরনো বালিশ ফেলে তুলো বার করা হয় তেমনই। জিম শুধু বলল, সাক্ষাৎ শয়তান, মূর্তিমান শয়তান। হাত দিয়ে ইঙ্গিত করে বলল, পালাও। তারপরেই জিম মারা গেল। তালগাছের গায়ে দেখি যেন কিসের মোটা ও শক্ত চোচ লেগে আছে। আমার মনে হয় কোনো ভীষণ বলবান জানোয়ার তালগাছের গায়ে গা ঘষছিল। গাছটা ওরকম নড়ছিল সেজন্যই। জন্তুটার কোনো পাত্তা পেলাম না। জিমের দেহ ফাঁকা জায়গায় বার করে আমি রাইফেল হাতে ঝোপের ওপারে গেলুম। সেখানে গিয়ে দেখি মাটির ওপরে কোনো অজ্ঞাত জন্তুর পায়ের চিহ্ন। তার মোটে 3টে আঙ্গুল পায়ে। কিছু দূর গেলুম পায়ের চিহ্ন অনুসরণ করে। জঙ্গলের মধ্যে কিছু দূর গিয়ে একটা গুহার মুখে পদচিহ্নটা ঢুকে গেল। গুহার প্রবেশ পথের কাছে শুকনো বালির ওপরে ওই অজ্ঞাত ভয়ঙ্কর জানোয়ারটার বড় বড় 3 আঙ্গুলে থাবার দাগ রয়েছে। তখন অন্ধকার হয়ে আসছে। সেই জনহীন অরণ্যভূমি ও পর্বত বেষ্টিত অজ্ঞাত উপত্যকায় একা দাঁড়িয়ে আমি এক অজ্ঞাততর ভীষণ বলবান জন্তুর অনুসরণ করছি। ডাইনি চেয়ে দেখি প্রায়ান্ধকার সন্ধ্যায় সূত্র ব্যাসাল্টের দেওয়াল খাড়া উঠেছে প্রায় 4000 ফুট। খুব উঁচুতে বনে বনে নিবিড়। খুব উঁচুতে পর্বতের বাঁশবনের মাথায় সামান্য যেন একটু রাঙা রোদ কিংবা হয়তো আমার চোখের ভুলে অনন্ত আকাশের আভা পড়ে থাকবে। ভাবলাম এই সময় গুহার মধ্যে ঢোকা বা এখানে দাঁড়িয়ে থাকা বিবেচনার কাজ হবে না। জিমের দেহ নিয়ে তাঁবুতে ফিরে এলাম। সারা রাত তার মৃতদেহ নিয়ে আগুন জ্বেলে রাইফেল তৈরি রেখে বসে রইলুম। পরদিন জিমকে সমাধিস্থ করে আবার ওই জানোয়ারটার খোঁজে বের হলাম। কিন্তু মুশকিল হলো এই যে সেই গুহা এবং সেই তালগাছটা পর্যন্ত অনেক খুঁজেও কিছুতেই বার করতে পারলাম না। ওরকম অনেক গুহা আছে পর্বতের নানা জায়গায়। সন্ধ্যার অন্ধকারে কোন গুহা দেখেছিলাম কে জানে। সঙ্গীহীন অবস্থায় সেই মহাদুর্গম পর্বতশ্রেণীর মধ্যে থাকা চলে না। 15 দিন হেঁটে হেঁটে সেই কাফির বস্তিতে পৌঁছালাম। তারা চিনতে পারল এবং খুব খাতির করল। তাদের কাছে জিমের মৃত্যু কাহিনী বললুম। শুনে তাদের মুখ ভয়ে যেন কেমন হয়ে গেল। ছোট ছোট চোখ ভয়ে বড় হয়ে উঠল। বলল, সর্বনাশ বুনিপ, ওই ভয়ে ওখানে কেউ যায় না। কাফির বস্তি থেকে আর 5 দিন হেঁটে অরেঞ্জ নদীর ধারে এসে একখানা ডাচ লঞ্চ পেলাম। তাতে করে এসে সভ্য জগতে পৌঁছলুম। আমি আর কখনো পর্বতের দিকে যেতে পারিনি। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু বুয়োর যুদ্ধ এসে পড়ল। যুদ্ধে গেলাম, আহত হয়ে প্রিটোরিয়া হাসপাতালে অনেক দিন রইলাম। তারপর সেরে উঠে একটা কমলা লেবুর বাগানে কাজ পেয়ে সেখানেই এতদিন ছিলাম। বছর 4-5 শান্ত জীবনযাপন করবার পরে ভালো লাগলো না, তাই আবার বার হয়েছিলাম। কিন্তু বয়স হয়ে গিয়েছে অনেক। ইয়াং ম্যান, এবার আমার চলা বোধ হয় ফুরবে। এই ম্যাপখানা তুমি রাখো। এতে যে পর্বতে আমরা হীরা পেয়েছিলাম মোটামুটিভাবে আঁকা আছে। সাহস থাকে সেখানে যেও, বড় মানুষ হবে। বুয়োর যুদ্ধর পরে ওই অঞ্চলে ওয়াই নদীর ধারে 2-1টা ছোট বড় হীরার খনি বেরিয়েছে, কিন্তু আমরা সেখানে হীরা পেয়েছিলাম। তার সন্ধান কেউ জানে না। তুমি যেও সেখানে। দিয়েগো আলভারেজ গল্প শেষ করে আবার অবসন্নভাবে বালিশের গায়ে ভর দিয়ে শুয়ে পড়ল। শঙ্করের সেবা শুশ্রূষার গুণে ডিয়েগো আলভারেজ সে যাত্রায় সেরে উঠল এবং দিন 15 শঙ্কর তাকে নিজের কাছেই রাখল।
কিন্তু চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে, ঘরে তার মন বসে না। একদিন সে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। শঙ্কর নিজের কর্তব্য ঠিক করে ফেলেছিল। বলল, চলো, তোমার অসুখের সময় যেসব কথা বলেছিলে মনে আছে? সেই হলদে হীরের খনি। অসুখের ঝোঁকে আলভারেজ যেসব কথা বলেছিল, এখন সে সম্বন্ধে বৃদ্ধ আর কোনো কথাটি বলল না। বেশিরভাগ সময় চুপ করে কি যেন ভাবে। শঙ্করের কথার উত্তরে বৃদ্ধ বলল, আমিও কথাটা যে না ভেবে দেখেছি তা মনে করো না, কিন্তু আলিয়ার পেছনে ছুটবার সাহস আছে তোমার? শঙ্কর বলল, আছে কি না দেখতে দোষ কি? আজই বলো তো, মাভো স্টেশনে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি। আলভারেজ কিছু ভেবেই বলল, কিন্তু আগে বুঝে দেখো, যারা সোনা বা হীরা খুঁজে বেড়ায় তারা সবসময় তা পায় না। আমি 80 বছরের এক বুড়ো লোককে জানতাম, সে কখনো কিছু পায়নি, তবে প্রতিবারই বলতো, এইবার ঠিক সন্ধান পেয়েছি, এইবার পাবো। আজীবন অস্ট্রেলিয়ার মরুভূমিতে প্রসপেক্টিং করে বেরিয়েছে। আরও দিন 10 পরে দুজনে গিয়ে ভিক্টোরিয়া নায়াগ্রা হ্রদে স্টিমারে চড়ে দক্ষিণ মুখে মুয়াঞ্জার দিকে যাবে ঠিক করলো। পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জেব্রা, জিরাফ, হরিণ চড়তে দেখে শঙ্কর তো অবাক। এমন দৃশ্য সে কখনো দেখেনি। জিরাফগুলো মানুষকে আদৌ ভয় করে না। 50 গজ তফাতে দাঁড়িয়ে ওদের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। আলভারেজ বলল, আফ্রিকার জিরাফ মারবার জন্য গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিতে হয়, যে সে মারতে পারে না, সেজন্য মানুষকে ওদের তত ভয় নেই। হরিণের দল কিন্তু বড্ড ভীরু। এক এক দলে 200-300 হরিণ চড়ে। ওদের দেখে ঘাস খাওয়া ফেলে মুখ তুলে একবার চাইল, তারপর মাঠের দু প্রান্তের দিকে সবাই চাপ্পা তুলে দৌড়। কিছুক্ষণ পরে স্টিমার ছাড়ল, একটা ব্রিটিশ স্টিমার। ওদের পয়সা নেই বলে ডেকে যাচ্ছে। নিগ্রো মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠেছে। মাসাই কুলিরা ছুটি নিয়ে দেশে যাচ্ছে, সঙ্গে নাইরোবি শহর থেকে কাচের পুঁতি, কম দামের খেলনা, আয়না, ছুরি প্রভৃতি নানা জিনিস। স্টিমার থেকে নেমে আবার ওরা পথ চলল। ভিক্টোরিয়া হ্রদের যে বন্দরে ওরা নামলো তার নাম মুয়াঞ্জা। ওখান থেকে 300 মাইল দূরে ট্যাপোরা। সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে ওরা যাবে টাঙ্গানিয়াকা হ্রদের তীরবর্তী উজিজি বন্দরে। এই পথে যাবার সময় আলভারেজ বলল, টাঙ্গানিয়াকার মধ্য দিয়ে যাওয়া বড় বিপজ্জনক ব্যাপার। এখানে একরকম মাছি আছে, তা কামড়ালে স্লিপিং সিকনেস হয়। স্লিপিং সিকনেসের মড়কে টাঙ্গানিয়াকা জনশীর্ণ হয়ে পড়েছে। মুয়াঞ্জা থেকে ট্যাবেরার পথে সিংহের ভয়ও খুব বেশি। প্রকৃতপক্ষে আফ্রিকার এই অঞ্চলেও সিংহের রাজ্য বলা চলে। শহর থেকে 10 মাইল দূরে পথের ধারে একটা ছোট খড়ের বাংলো। সেখানে এক ইউরোপিয়ান শিকারী আশ্রয় নিয়েছে। আলভারেজকে সে খুব খাতির করল। শঙ্করকে দেখে বলল, একে পেলে কোথায়? এ তো হিন্দু। তোমার কুলি? আলভারেজ বলল, আমার ছেলে। সাহেব আশ্চর্য হয়ে বলল, কী রকম? আলভারেজ সব বর্ণনা করলে, তার রোগের কথা, শঙ্করের সেবা শুশ্রূষার কথা। কেবল বলল না কোথায় যাচ্ছে, কি উদ্দেশ্যে যাচ্ছে। সাহেব হেসে বলল, বেশ ভালো। ওর মুখ দেখে মনে হয় ওর মনে সাহস ও দয়া দুটোই আছে। ইস্ট ইন্ডিজের হিন্দুরা লোক হিসেবে ভালোই বটে। একবার ইউগান্ডাতে একজন শিখ আমার প্রতি এমন সুন্দর আতিথ্য দেখিয়েছিল, তা কখনো ভুলতে পারবো না। আজ তোমরা এসো, রাত সামনে, আমার এইখানেই রাত্রি যাপন করবে। এটা গভর্নমেন্টের ডাক বাংলো। আমিও তোমাদের মতো সারাদিন পথ চলে বিকেলের দিকে এসে উঠেছি। সাহেবের একটা ছোট গ্রামোফোন আছে। সন্ধ্যার পরে টিনবন্দি বিলাতি টমেটোর ঝোল ও সার্ডিন মাছ সন্ধ্যা ভোজন সমাপ্ত করবার পরে সবাই বাংলোর বাইরে ক্যাম্পের চেয়ারে শুয়ে
রেকর্ডের পর রেকর্ড শুনে যাচ্ছে। এমন সময় অল্প দূরে সিংহের গর্জন শোনা গেল। বোধ হলো মাটির কাছেই মুখ নামিয়ে সিংহ গর্জন করছে, কারণ মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। সাহেব বলল, টাঙ্গানিয়াকায় বেজায় সিংহের উপদ্রব, আর বড় হিংস্র এরা। প্রায় অধিকাংশ সিংহই মানুষ খেকো। মানুষের রক্তের আস্বাদ একবার পেয়েছে, এখন মানুষ ছাড়া আর কিছু চায় না। শঙ্কর ভাবল, খুব দুঃসংবাদ বটে। ইউগান্ডা রেলওয়ে তৈরি হবার সময়ে সে সিংহের উপদ্রব কাকে বলে খুব ভালো করেই দেখেছে। পরদিন সকালে ওরা আবার রওনা হলো। সাহেব বলে দিল, সূর্য উঠে গেলে খুব সাবধান থাকবে। স্লিপিং সিকনেসের মাছি রোদ উঠলেই জাগে, গায়ে যেন না বসে। দীর্ঘ দীর্ঘ ঘাসের বনের মধ্য দিয়ে সুড়িপথ। আলভারেজ বলল, খুব সাবধান, ওইসব বনের ঘাসে সিংহের আড্ডা, বেশি পেছনে থেকো না। আলভারেজের বন্দুক আছে, এই একটা ভরসা। আর একটা ভরসা এই যে আলভারেজ যাকে বলে ক্র্যাক শট, তাই অর্থাৎ তার গুলি বড় একটা ফসকায় না। কিন্তু অত বড় অব্যর্থ লক্ষ্য শিকারীর সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেল না, কারণ ইউগান্ডার অভিজ্ঞতা থেকে সে জানে, সিংহ যখন যাকে নেবে এমন অতর্কিতেই নেবে যে পিঠের রাইফেলের চামড়ার স্ট্র্যাম্প খুলবার অবকাশ পর্যন্ত দেবে না। সেদিন সন্ধ্যা হবার ঘণ্টাখানেক আগে দুর্বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রে বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো। আলভারেজ বলল, সামনে কোনো গ্রাম নেই, অন্ধকারের পর এখানে আর চলা ঠিক নয়। একটা সুবৃহৎ বাওয়াব গাছের তলায় দুটুকরো কেম্বিস ঝুলিয়ে ছোট একটু তাঁবু খাটানো হলো। কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে রাত্রের খাবার তৈরি করতে বসলো শঙ্কর। তারপর সমস্ত দিন পরিশ্রমের পরে দুজনেই শুয়ে ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রে আলভারেজ ডাকল, শঙ্কর ওঠো। শঙ্কর ধর্মর করে বিছানায় উঠে বসল। আলভারেজ বলল, কি একটা জানোয়ার তাঁবুর চারপাশে ঘুরছে, বন্দুক বাগিয়ে রাখো। তাঁবুর সামনে সন্ধ্যায় যে আগুন করা হয়েছিল তার স্বল্প বিশিষ্ট আলোকে সুবৃহৎ বাওয়াব গাছটা একটা ভীষণ দর্শন দৈত্যের মতো দেখাচ্ছে। শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে বৃদ্ধ বারণ করল। পরক্ষণেই জানোয়ারটা হুড়মুড় করে তাঁবুটা ঠেলে তাঁবুর মধ্যে ঢুকবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গে তাঁবুর পর্দার ভেতর থেকে আলভারেজ পরপর দুবার রাইফেল ছুড়ল। শব্দটা লক্ষ্য করে শঙ্করও সে মুহূর্তে বন্দুক উঠালো, কিন্তু শঙ্কর ঘোড়া টিপবার আগে আলভারেজের রাইফেল আর একবার আওয়াজ করে উঠল। তারপরেই সব চুপ। ওরা টর্চ জেলে সন্তর্পণে তাঁবুর বাইরে এসে দেখল, তাঁবুর পূর্ব দিকের পর্দার বাইরে পর্দাটা খানিকটা ঠেলে ভেতরে ঢুকেছে এক প্রকাণ্ড সিংহ। সেটা তখনও মরেনি, কিন্তু সাংঘাতিক আহত হয়েছে। আরও দুবার গুলি খেয়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আলভারেজ আকাশের নক্ষত্রের দিকে চেয়ে বলল, রাত এখনো অনেক, ওটা এখানে পড়ে থাক, চলো আমরা দুজন ঘুম শেষ করি। দুজনে এসে শুয়ে পড়ল। একটু পরে শঙ্কর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল, আলভারেজের নাসিকা গর্জন শুরু করেছে। শঙ্করের চোখে ঘুম এলো না। আধ ঘন্টা পরে শঙ্করের মনে হলো, আলভারেজের নাসিকা গর্জনের সঙ্গে পাল্লা দেবার জন্য টাঙ্গানিয়াকা অঞ্চলের সমস্ত সিংহ যেন একযোগে ডেকে উঠল। সে কি ভয়ানক সিংহের ডাক! আগেও শঙ্কর অনেকবার সিংহের গর্জন শুনেছে, কিন্তু এ রাত্রের সে ভীষণ বিরাট গর্জন তার চিরকাল মনে ছিল। এছাড়া ডাক তাঁবু থেকে 20 হাতের মধ্যে। আলভারেজ আবার জেগে উঠল, বলল, না, রাত্রে দেখছি একটু ঘুমোতে দিল না। আগের সিংহটার জোড়া, সাবধান থেকো, বড় পাজি জানোয়ারেরা। কি দুর্যোগের রাত্রি! তাঁবুর আগুনও তখন নিবু নিবু, তাই বাইরে তো ঘুটঘুটে অন্ধকার, পাতলা কেম্বিসের চটের মাত্র ব্যবধান। তাও
ওদিকে সাথীহারা পশু। বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাঁবু থেকে দূরে যায়, আবার কাছে আসে, কখনো তাঁবু প্রদক্ষিণ করে। ভোর হবার কিছু আগে সিংহটা সরে পড়ল। ওরাও তাঁবু তুলে আবার যাত্রা শুরু করল। দিন 15 পরে শঙ্কর ও আলভারেজ উজিজি বন্দর থেকে স্টিমারে টাঙ্গানিয়াকা হ্রদের বক্ষে ভাসল। হ্রদ পার হয়ে আলবার্ট ভিল বলে একটা ছোট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল। এই শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়াম গভর্নমেন্টের রেলপথ আছে। সেখান থেকে কঙ্গো নদীতে স্টিমারে চড়ে 3 দিনের পথ শানকিনি যেতে হবে। শানকিনি নেমে কঙ্গো নদীর পথ ছেড়ে দক্ষিণ মুখে অজ্ঞাত বনজঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে। কাবালো অতি অপরিষ্কার স্থান, কতগুলো বর্ণসংকর পর্তুগিজ ও বেলজিয়ানের আড্ডা। স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একজন পর্তুগিজ ওর কাছে এসে বলল, হ্যালো, কোথায় যাবে? দেখছি নতুন লোক, আমায় চেনো না নিশ্চয়ই? আমার নাম আলবুকার্ক। শঙ্কর চেয়ে দেখল আলভারেজ তখনই স্টেশনের মধ্যে। লোকটার চেহারা যেমন কর্কশ তেমনই কদাকার, কিন্তু সে ভীষণ জোয়ান, প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। শরীরের প্রত্যেকটা মাংসপেশি গুণে নেওয়া যায়, এমনই সুদৃঢ় ও সুগঠিত। শঙ্কর বলল, তোমার সঙ্গে পরিচিত হয়ে সুখী হলাম। লোকটা বলল, তুমি দেখছি কালা আদমি, বোধহয় ইস্ট ইন্ডিজের। আমার সঙ্গে পোকার খেলবে চলো। শঙ্কর ওর কথা শুনে চটেছিল। বলল, তোমার সঙ্গে পোকার খেলবার আমার আগ্রহ নেই। সঙ্গে সঙ্গে সে এটাও বুঝল লোকটা পোকার খেলবার ছলে তাদের সর্বস্ব অপহরণ করতে চায়। পোকার একরকম তাসের জুয়া খেলা। শঙ্কর নাম জানলেও সে খেলা কখনো জীবনেও দেখেনি। নাইরোবিতে সে জানত বদমাইশ জুয়ারিরা পোকার খেলার ছল করে নতুন লোকের সর্বনাশ করে। এটা এক ধরনের ডাকাতি। শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল। তার চোখ দিয়ে যেন আগুন বেরোতে চাইল। সে আরও কাছে ঘেঁষে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বলল, কি কি বললি? ইস্ট ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি। তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য তোকে জানিয়ে দেই যে তোর মতো কালো আদমিকে আলবুকার্ক এই রিভলভারের গুলিতে কাদা খোঁচা পাখির মতো ডজনে ডজনে মেরেছে। আমার নিয়ম হচ্ছে এই, শোন, কাবালোতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে, নয়তো আমার সঙ্গে রিভলভারে দ্বন্দ্বযুদ্ধ করবে। শঙ্কর দেখল এই বদমাইশ লোকটার সঙ্গে রিভলভারের লড়াইয়ে নামলে মৃত্যু অনিবার্য। বদমাইশটা হচ্ছে একজন ক্র্যাকশট গুন্ডা। কাল পর্যন্ত রেলের নিরীহ কেরানি ছিল সে, কিন্তু যুদ্ধ না করে যদি পোকারই খেলে তবে সর্বস্ব যাবে। হয়তো আধ মিনিট কাল শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে। লোকটা কোমরের চামড়ার হোলস্টার থেকে নিমিষের মধ্যে রিভলভার বার করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে বলল, যুদ্ধ না পোকার? শঙ্করের মাথায় রক্ত উঠে গেল। ভীরুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না, হোক মৃত্যু। সে বলতে যাচ্ছে যুদ্ধ, এমন সময় পেছন থেকে ভয়ানক বাজখাই সুরে কে বলল, এই সামলাও। গুলিতে মাথার চাঁদে উঠল। দুজনেই চমকে উঠে পেছনে চাইল। আলভারেজ তার উইনচেস্টার রিপিটারটা বাগিয়ে উঁচিয়ে পর্তুগিজ বদমাইশটার মাথা লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে। শঙ্কর সুযোগ বুঝে চট করে পিস্তলের নলের উল্টো দিকে ঘুরে গেল। আলভারেজ বলল, বালকের সঙ্গে রিভলভার ডুয়েল? 3 বলতে পিস্তল ফেলে দিবি। 1, 2, 3। আলবুকার্কের শিথিল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। আলভারেজ বলল, বালককে একা পেয়ে খুব বীরত্ব জাহির করছিলি, তাই না? শঙ্কর ততক্ষণ পিস্তল মাটি থেকে কুড়িয়ে নিয়েছে। আলবুকার্ক একটু বিস্মিত হলো। আলভারেজ যে শঙ্করের দলের লোক তা সে ভাবেনি। সে হেসে বলল, আচ্ছা, কিছু মনে করো না, আমারই হার। দাও, আমার পিস্তলটা দাও। কোনো ভয় নেই, দাও।
এসো, হাতে হাত দাও। তুমিও মেট। আলবুকার্ক রাগ পুষে রাখে না। এসো, কাছে আমার কেবিন, এক এক গ্লাস বিয়ার খেয়ে যাও। আলভারেজ নিজের জাতের লোকের রক্ত চেনে। ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে আলবুকার্কের কেবিনে গেল। শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিল। প্রাণখোলা হাসি হেসে কত গল্প করলো, যেন কিছুই হয়নি। শঙ্কর বাস্তবিকই লোকটার দিকে আকৃষ্ট হলো। কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা যে এমন বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমান হয়েছে তাদেরই সঙ্গে এমনই দিলখোলা হেসে খোশ গল্প করতে পারে, পৃথিবীতে সে ধরনের লোক বেশি নেই। পরদিন ওরা কাবালো থেকে স্টিমারে উঠল কঙ্গো নদী বেয়ে দক্ষিণমুখে যাবার জন্য। নদীর দুই তীরের দৃশ্য দেখে শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এরকম অদ্ভুত বনজঙ্গলের দৃশ্য জীবনে কখনো সে দেখেনি। এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সে অঞ্চলে এমন বন নেই। সে শুধু বিস্তীর্ণ প্রান্তর, প্রধানত ঘাসের বন, মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ। কিন্তু কঙ্গো নদী বেয়ে স্টিমারে যত অগ্রসর হয়, দুধারে নিবিড় বনামি, কত ধরনের মোটা মোটা লতা, বনের ফুল, বনপ্রকৃতি এখানে আত্মহারা লীলাময়ী, আপনার সৌন্দর্য ও নিবিড় প্রাচুর্যে আপনি মুগ্ধ। শঙ্করের মধ্যে যে সৌন্দর্যপ্রিয় ভাবুক মনটি ছিল, এই রূপের মেলায় সে মুগ্ধ বিস্মিত হয়ে রাঙ্গা অপরাহ্নে ও দুপুর রোদে আপন মনে কত কী স্বপ্নজাল রচনা করে। অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে। অচেনা তারাভরা বিদেশের আকাশের তলায় রহস্যময়ী বন্য প্রকৃতির তখন যেন জেগে উঠেছে। জঙ্গলের দিক থেকে কত বনজন্তুর ডাক কানে আসছে। শঙ্করের চোখে ঘুম নেই। এই সৌন্দর্য স্বপ্নে ভোর হয়ে মধ্য আফ্রিকার নৈশ শীতলতাকে তুচ্ছ করেও জেগে বসে আছে। ওই জলজলে সপ্তর্ষিমণ্ডল, আকাশে অনেক দূরে তার ছোট গ্রামের মাথায়ও আজ এমনই সপ্তর্ষিমণ্ডল উঠেছে। ওই রকম এক ফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রির চাঁদও। সে সব পরিচিত আকাশ ছেড়ে কত দূরে এসেছে, আরও কত দূরে তাকে যেতে হবে। কি এর পরিণতি কে জানে। দুদিন পরে বোট এসে শানকিনি পৌঁছল। সেখান থেকে ওরা আবার পদব্রেজে রওনা হলো। জঙ্গল এদিকে বেশি নেই, কিন্তু দিগন্ত প্রসারী জনমানবহীন প্রান্তর ও অসংখ্য ছোট বড় পাহাড়। অধিকাংশ পাহাড় রুক্ষ বৃক্ষশূন্য। কোনো কোনো পাহাড়ে ইউফোরবিয়া জাতীয় গাছের ঝোপ। কিন্তু শঙ্করের মনে হলো আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ। এতটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাঁপ ছেড়ে বাঁচে। সূর্যাস্তের রং, জ্যোৎস্নারাত্রির মায়া এদেশকে রাত্রে অপরাহ্নে রূপকথার পরিরাজ্য করে তোলে। আলভারেজ বলল, এসব অঞ্চলে জায়গা দেখতে একই রকম, এ কারণে পথ হারাবার সম্ভাবনা খুব বেশি। কথাটা যেদিন বলা হলো সেদিনই এক কাণ্ড ঘটল। জনহীন ভেল্ডে সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট পাহাড়ের আড়ালে তাঁবু খাটিয়ে আগুন জ্বালালো। শঙ্কর জল খুঁজতে বেরুলো। সঙ্গে আলভারেজের বন্দুকটা নিয়ে গেল, কিন্তু মাত্র দুটো টোটা। আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল। পাতলা অন্ধকারে সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত করে দিল। শঙ্কর শপথ করে বলতে পারে সে আধ ঘন্টার বেশি হাঁটেনি। হঠাৎ চারিধারে শঙ্করের কেমন একটা অস্বস্তি বোধ হলো, যেন কি একটা বিপদ আসছে। তাঁবুতে ফেরা ভালো। দূরে দূরে ছোট বড় পাহাড়, একই রকম দেখতে সব, কোনো চিহ্ন নেই, সব একাকার। মিনিট 5-6 হাঁটবার পরেই শঙ্করের মনে হলো সে পথ হারিয়েছে। তখন আলভারেজের কথা তার মনে পড়ল, কিন্তু তখনও সে অনভিজ্ঞতার দরুন বিপদের গুরুত্বটা বুঝতে পারল না। হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে। একবার মনে হয় সামনে, একবার মনে হয় বাঁয়ে, একবার মনে হয় ডাইনি। তাঁবুর আগুনের কুণ্ডটা দেখা যায় না কেন? কোথায় সেই ছোট পাহাড়টা? 2 ঘন্টা হাঁটবার পরে শঙ্করের খুব ভয় হলো। ততক্ষণে সে বুঝে গেছে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত। একা তাকে রোডেশিয়ার এই জনমানবশূন্য সিংহসংকুল অজানা প্রান্তরে
রাত কাটাতে হবে, অনাহারে এবং সেই কনকনে শীতে, বিনা কম্বলে ও বিনা আগুনে, সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। ব্যাপারটা সংক্ষেপে এই দাঁড়ালো যে পরদিন সন্ধ্যার পূর্বে, অর্থাৎ পথ হারানোর 24 ঘন্টা পরে, উদ্ভ্রান্ত তৃষ্ণায় মুমূর্ষ শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় 7 মাইল দূরে একটা ইউফোরবিয়া গাছের তলা থেকে আলভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এলো। আলভারেজ বলল, তুমি যে পথ ধরেছিলে শঙ্কর, তোমাকে আজ খুঁজে বার করতে না পারলে তুমি গভীর থেকে গভীরতর মরুপ্রান্তরের মধ্যে গিয়ে পড়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে। এর আগে তোমার মতো অনেকেই রোডেশিয়ার ভেল্ডে এভাবে মারা গিয়েছে। এসব ভয়ানক জায়গা, তুমি আর কখনো তাঁবু থেকে ওরকম বেরিও না, কারণ তুমি আনাড়ি। মরুভূমিতে ভ্রমণের কৌশল তোমার জানা নেই। শঙ্কর বলল, আলভারেজ, তুমি দুবার আমার প্রাণ রক্ষা করলে, এ কথা আমি কখনো ভুলব না। আলভারেজ বলল, ইয়াং ম্যান, ভুলে যাচ্ছ যে তার আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি না থাকলে ইউগান্ডার তৃণভূমিতে আমার হাড়গুলা সাদা হয়ে আসতো এতদিন। মাস 2 ধরে রোডেশিয়া ও অ্যাঙ্গোলার মধ্যবর্তী বিস্তীর্ণ ভেল অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বতশ্রেণী দেখা গেল। আলভারেজ ম্যাপ মিলিয়ে বলল, ওই হচ্ছে আমাদের গন্তব্যস্থান, রিক্টার শভেল্ড পর্বত। এখনও এখান থেকে 40 মাইল হবে। আফ্রিকার এসব খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায়। এই অঞ্চলে অনেক বাওয়াব গাছ। শঙ্করের এই গাছটা বড় ভালো লাগে। দূর থেকে যেন মনে হয় বট কি অশ্বত্থ গাছের মতো, কিন্তু কাছে গেলে দেখা যায় বাওয়াব গাছ ছায়া বিবল অথচ বিশাল, আঁকাবাঁকা, সারা গায়ে যেন বড় বড় আঁচিল, যেন আবব্য উপন্যাসের একটা বেটে কুদর্শন কুজো দৈত্য। বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে প্রায় সর্বত্রই দূরে নিকটে বড় বড় বাওয়াব গাছ দাঁড়িয়ে। একদিন সন্ধ্যাবেলার দুর্জয় শীতে তাঁবুর সামনে আগুন করে বসে আলভারেজ বলল, এই যে দেখছ রোডেশিয়ার ভেল্ড অঞ্চল, এখানে হীরা ছড়ানো আছে সর্বত্র। এটা হীরের খনির দেশ। কিম্বার্লি খনির নাম নিশ্চয়ই শুনেছ। আরও অনেক ছোট ছোট খনি আছে। এখানে ওখানে ছোট বড় হীরের টুকরো কত লোক পেয়েছে, এখনও পায়। কথা শেষ করেই বলে উঠল, কারা? শঙ্কর সামনে বসে ওর কথা শুনছিল। বলল, কোথায় কে? কিন্তু আলভারেজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতোই অব্যর্থ। একটু পরে তাঁবু থেকে দূরে অন্ধকারে কয়েকটা অস্পষ্ট মূর্তি এদিকে এগিয়ে আসছে। শঙ্করের চোখে পড়ল। আলভারেজ বলল, শঙ্কর, বন্দুক নিয়ে আসো, চট করে যাও, টোটা ভরে। বন্দুক হাতে শঙ্কর বাইরে এসে দেখল আলভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করছে। কিছু দূরে অজানা মূর্তি কয়টি এখনও অন্ধকারের মধ্যে দিয়ে আসছে। একটু পরে তারা এসে তাঁবুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়ালো। শঙ্কর চেয়ে দেখল আগন্তুক কয়েকটা কৃষ্ণবর্ণ, দীর্ঘকায়, তাদের হাতে কিছু নেই, পরনে লেংটি, গলায় সিংহের লোম, মাথায় পালক, সুগঠিত চেহারা। তাঁবুর আলোয় মনে হচ্ছিল যেন কয়েকটি ব্রোঞ্জের মূর্তি। আলভারেজ জুলু ভাষায় বলল, কি চাও তোমরা? ওদের মধ্যে কি কথাবার্তা চলল। তারপরে ওরা সব মাটির উপর বসে পড়ল। আলভারেজ বলল, শঙ্কর, ওদের খেতে দাও। তারপর অনুচ্চ স্বরে বলল, বড় বিপদ, খুব হুঁশিয়ার শঙ্কর। টিনের খাবার খোলা হলো। সকলের সামনেই খাবার রাখল শঙ্কর। আলভারেজও ওই সঙ্গে আবার খেতে বসল। যদিও সে ও শঙ্কর সন্ধ্যার সময়ই তাদের নৈশাহার শেষ করেছে, শঙ্কর বুঝল আলভারেজের কোনো মতলব আছে, কিংবা এদেশের রীতি অতিথির সঙ্গে খেতে হয়। আলভারেজ আগন্তুকদের সঙ্গে গল্প করছে। অনেকক্ষণ পরে খাওয়া শেষ করে ওরা চলে গেল। চলে যাবার আগে সবাইকে একটা করে সিগারেট দেওয়া হলো। ওরা চলে গেলে আলভারেজ বলল, ওরা মাটাবেল জাতির লোক, ভয়ানক, দুর্দান্ত। ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে অনেকবার লড়েছে, শয়তানকেও ভয় করে না। ওরা সন্দেহ করেছে আমরা ওদের দেশে এসেছি হীরার খনির সন্ধানে। আমরা যে জায়গাটায় আছি ওটা ওদের একজন সর্দারের রাজ্য। কোনো সভ্য গভর্নমেন্টের আইন এখানে খাটবে না। ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে।
চলো আমরা তাঁবু তুলে রওনা হই। শঙ্কর বলল, তবে তুমি বন্দুক আনতে বললে কেন? আলভারেজ হেসে বলল, দেখো, ভেবেছিলুম যদি ওরা খেয়েও না ভুলে কিংবা কথাবার্তায় বুঝতে পারি যে ওদের মতলব খারাপ, ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করব। এই দেখো, রিভলভার পিছনে রেখে তারপর খেতে বসেছিলাম। এ কটা সাবার করে দিতাম। আমার নাম আলভারেজ। আমিও এক সময় শয়তানকেও ভয় করতাম না, এখনও করিনি। ওদের হাতের মাছ মুখে পৌঁছাবার আগেই আমার পিস্তলের গুলি ওদের মাথার খুলি উড়িয়ে দিত। আজকের মতো এখানেই থাক। পরবর্তী অধ্যায় শুনতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।